তাহলে ছবির শুরু হয় লিও নামের এক সফল আইনজীবীকে দিয়ে। তার কাছে সবচেয়ে জরুরি বিষয় হল নিজের নাম আর সুনাম উপরে রাখা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো নয়, বরং যে কোনোভাবে নিজের কেস জেতা। এই সময়েও সে তার এক ক্লায়েন্টের হয়ে এমন এক নিরীহ পরিবারকে ভয় দেখাতে আসে যাদের কোনো টাকা পয়সা নেই। কিন্তু সেই পরিবারের মেয়েকে লিওর ক্লায়েন্ট নির্যাতন করেছিল, জোর করে তার সাথে খারাপ কাজ করেছিল। লিও সব জানত যে এগুলো ভুল, তবুও সে তার ক্লায়েন্টের পক্ষ নেয়। সে পরিবারটিকে এতটাই ভয় দেখায় যে বলে, তোমরা যদি কেস করো তোমাদের কাছে কোনো প্রমাণ নেই, বরং কেস উল্টো তোমাদের উপরই চলে যাবে, তোমরা কখনো জিততে পারবে না, নিজেরাই ফেঁসে যাবে। এসব কথা শুনে পরিবারটি ভয়ে পিছিয়ে যায়। নিজের মিশন শেষ করে লিও সেখান থেকে চলে যায়। না, সে তখন খুব খুশি ছিল। কোর্টের বাইরে এসে বুঝতে পারে সে কেস জিতে গেছে। কিন্তু তখন তার বন্ধুরা তাকে বোঝায়, স্পষ্ট করে বলে, তুমি ঠিক কাজ করোনি, তুমি জানো ছেলেটা দোষী আর তোমার কাছেই প্রমাণ ছিল। এভাবে অন্যায়ের পাশে দাঁড়ানো ঠিক নয়। কিন্তু লিও বলে, টাকার জন্য সবই ঠিক। এদিকে তার হায়ার স্টাডিজের জন্য জার্মানি যাওয়ার কথা ছিল। সে তার প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার আগে সে তার মায়ের গ্রেভ ফ্লাইটে এসে তার সঙ্গে দেখা করে কিছু কথা বলে, তারপর সেখান থেকে রওনা দেয়। কিন্তু পথে হঠাৎ করেই এক ভয়ঙ্কর ড্রাগস ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং মারাত্মক এক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার সাথেই দৃশ্য কেটে যায়। পরের দৃশ্যে আমরা লিওকে একটি অফিসে বসে থাকতে দেখি। সে জায়গাটাকে চিনতে পারছিল না। তার হাতে একটি ওয়েটিং নম্বরও ছিল। সে এর মানে বুঝতে না পেরে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে, আমি কোথায় আছি? তখন সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারে, সে আফটার লাইফের অফিসে রয়েছে। এটা শুনে সে প্রচণ্ডভাবে শকট হয়ে যায়। লিও ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। তার দুর্ঘটনার কথা মনে ছিল, কিন্তু সে মনে করতে পারছিল না যে দুর্ঘটনাটা এতটা ভয়াবহ ছিল যে তার মৃত্যু হয়ে যাবে। এই দুশ্চিন্তার মধ্যেই এক মেয়ে তাকে ডেকে একটি অফিস রুমে নিয়ে যায়, যেখানে আফটার লাইফের একজন অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে তার দেখা হয়। তিনি বেশ ভয় পেয়ে থাকা অবস্থায় তাকে বলেন, আমাদের থেকে একটা খুব বড় ভুল হয়ে গেছে। আমাদের আসলে অন্য একজনকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ভুল করে তোমাকে নিয়ে এসেছি। তোমার জীবন তো এখনো অনেক লম্বা, তাই চিন্তা করো না, তোমাকে আবার তোমার জীবন ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এতে প্রায় 6-7 দিন সময় লাগবে। আর এই 6-7 দিন আমরা তোমাকে এখানে রাখতে পারবো না, কারণ যদি আমাদের সিনিয়ররা জেনে যায় তাহলে আমাদের জন্য বড় সমস্যা হয়ে যাবে। তাই তোমাকে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। আমরা তোমাকে 7 দিনের জন্য সেই শরীরে পাঠিয়ে দেব যে লিওকে আসলে আমাদের মারার কথা ছিল। সেখানে তোমার নিজের কোনো স্মৃতি থাকবে না, সবকিছু স্বাভাবিকই থাকবে। 7 দিন পর সবকিছু আবার নর্মাল হয়ে যাবে। এখন লিও বেচারি আর কি বা বলতে পারে। এরপর দৃশ্য কাট হয়। এখন দেখা যায় লিওর চোখ খুলতেই সে নিজেকে একজন মেয়ের সঙ্গে দেখতে পায়। ভয়ে চমকে উঠে সে বসে পড়ে। তখনই সে বুঝতে পারে ওটা তার স্বামী। এই সময় সে বুঝতে পারে সে আসলে একজন মহিলার শরীরের ভেতরে এসে পড়েছে। সেই মহিলা একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ। এই বাস্তবতা বুঝতে পেরে তার খুবই অদ্ভুত লাগতে থাকে। ধীরে ধীরে সে জানতে পারে তার 2টি সন্তানও আছে যারা তাকে খুব ভালোবাসে। এই সবকিছুই তার কাছে খুব অস্বাভাবিক লাগছিল, কারণ সে সবসময় পরিবার থেকে বেশি নিজের ক্যারিয়ারকেই গুরুত্ব দিত। পরিবারের গুরুত্ব সে কখনোই ঠিকভাবে বোঝেনি। অনেকক্ষণ সে বাথরুমে বসে থাকে। এরপর সে এই বাড়ির মানুষগুলো আর এখানকার জীবনধারাকে বোঝার চেষ্টা করে। এমন সময় তার ছেলে এসে জানায় যে তার বাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। সে তাকে অদ্ভুত একটা ব্যাগ হাতে নিয়ে বাস স্টপে পৌঁছে দিতে যায়। সেখানে গিয়ে সে অনেক পরিচিত লোকজনকে দেখে, কিন্তু কাউকেই ঠিকভাবে চিনতে পারে না। আসলে এরা সবাই ওই নারীর যার শরীরে লিও রয়েছে পরিচিত মানুষ। এরপর সেখান থেকে নিজেকে আড়াল করে সে তার পুরনো অফিসে চলে আসে। কিন্তু এখানে এসে দেখে কেউই তাকে চিনতে পারছে না, এমনকি তার বন্ধুরাও না। সে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে তার বন্ধুরা কিছুই বুঝতে পারবে না। তাই সে ফিরে আসে। এই জীবনে সবকিছুই খুব অদ্ভুত ছিল। তার আগের জীবনের একেবারে উল্টো। সে একজন পেশাদার নারী ছিল, কিন্তু গৃহবধূ হয়ে এই জীবনযাপন করা তার পক্ষে মোটেই সহজ হচ্ছিল না। এই কারণেই সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাইরে গিয়ে ইচ্ছে করে এক দুর্ঘটনার সামনে পড়ার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই কেউ না কেউ তাকে বাঁচিয়ে ফেলে। আর আশ্চর্যজনকভাবে লিওর এখানে কোনো দুর্ঘটনাই হয় না, এমনকি সে মরতেও পারে না। এতে সে ভীষণ রেগে যায়। এরপর সে বাথরুমে আসে আর সেখানে সে সেই অ্যাডমিনিস্ট্রেটরকে দেখতে পায়। সে তাকে বলে, এই নতুন জীবনের ছোট্ট সময়টাকে তোমার উপভোগ করা
উচিত ছিল। তখন সে রেগে গিয়ে বলে, এটা সব তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে বলেছিলে আমাকে একজন প্রফেশনাল লেডির শরীরে পাঠাবে যে কাজ করে। অ্যাডমিনিস্ট্রেটর তখন বলে, হ্যাঁ তো আমি কি তোমাকে এমন একজন নারীর শরীরেই পাঠাইনি যে সারাদিন অনেক কাজ করে? তখন সে বুঝতে পারে ঘর সামলানো, ঘরের কাজ করা কি আদৌ কোনো সহজ কাজ? ডিরেক্টরের কথাগুলো শুনে তার মাথায় ঢুকে যায় যে সে বাধ্য এই শরীরেই, এই জীবনেই তাকে দিন কাটাতে হবে, তাকে এই পরিবারটাকেও সামলাতে হবে। এরপর তাকে পরীক্ষা করার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আগের অভ্যাস অনুযায়ী সে অনেক জিনিসপত্র কিনে ফেলে, কিন্তু বিলটা ভীষণ বেশি হয়ে যায়। তখনই তার বাস্তবতা বোঝা শুরু হয় যে শরীরে সে এখন রয়েছে আর যে পরিবারের সঙ্গে সে আছে তাদের কাছে এত টাকা নেই যে ইচ্ছে মতো সবকিছু কেনা যায়। তাই শুধু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই সে বাস স্টপে ফিরে আসে ছেলেকে দেওয়ার জন্য। এই প্রথমবার এমন হয় যে সে ছেলেকে নিতে দেরি করে ফেলে। তাই ছেলেটা বুঝে যায় নিশ্চয়ই কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে। ছেলেটা রেডিওর মতো করে কথাটা বলে দেয়, আর লিও এসব শুনে অবাক হয়ে যায়। এই বাচ্চাটা কিভাবে বুঝে ফেলল যে এই শরীরের ভেতরে তার মায়ের আত্মা নেই? এখন আর মিথ্যে বলার কোনো মানে ছিল না। তাই সে ছেলেটাকে সব সত্যি কথা বলে দেয়, তার সঙ্গে যা যা ঘটেছে সবকিছু, আর ওকে প্রতিশ্রুতি দিতে বলে যে এই কথাগুলো সে কাউকে বলবে না, শুধু 7 দিনের ব্যাপার। 7 দিন পর ওর আসল মা আবার এই শরীরে ফিরে আসবে। তবে সে ছেলেটাকে এটা বলেনি যে 7 দিনের পর সে নিজে মারা যাবে, কারণ তার ভয় ছিল ছেলেটা খুব দুঃখ পেয়ে যাবে। এর মধ্যেই লিও নিজেও এই বাচ্চাটার সঙ্গে খুব জড়িয়ে পড়েছিল। সে লিওর গোপন সঙ্গী হয়ে যায়। লিওর সব কাজে সাহায্য করে, পরিবারের সবাইকে বুঝতে সাহায্য করে, কে কি পছন্দ করে সেটাও বলে দেয়। খুব কষ্ট করে সে ডিনার বানায়, কিন্তু সেই ডিনার কারোই পছন্দ হয় না, আর সবাই তাকে দোষ দিতে শুরু করে। জীবনে প্রথমবার এত পরিশ্রম করে রান্না করেছিল সে, আর তারা কেউই সেই খাবার খাচ্ছে না। তবু সে সবাইকে জোর করে খাওয়ায়। তখন তার স্বামী আর মেয়েরও মনে হতে শুরু করে নিশ্চয়ই কিছু একটা অস্বাভাবিক হচ্ছে, কিন্তু তবুও তারা চুপচাপ খেয়ে নেয়। রাতে তার স্বামী জানায় যে পরদিন তাদের একটা পার্টিতে যেতে হবে। এটা শুনেই সে বলে বসে তার একটা নতুন ড্রেস দরকার। তার স্বামী খুব অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কখনো এমন দাবি করেনি। সাধারণত সে সবসময় টাকা বাঁচানোর কথাই বলতো, বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার জন্য। কিন্তু এবার স্বামী কিছু না বলে রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাকে একটা নতুন ড্রেস কিনে দেব। পরদিন সে স্বামীর কার্ড নিয়ে শপিং করতে যায় এবং নিজেরও স্বামীর জন্য খুব ভালো, খুব দামি কাপড় কিনে আনে। এটা দেখে তার স্বামী ভীষণ রেগে যায়, কারণ ওই টাকাগুলো ছিল তাদের সেভিংস। সে বলে, তোমার কি হয়েছে? এই টাকা তো আমাদের বাচ্চাদের জন্য দরকার ছিল। কিন্তু তার স্ত্রী জীবনে প্রথমবার এমন আচরণ করায় লোকটারও কিছু বোঝা যায় না। সে ওভারটাইম কাজ করতে চলে যায়। এটা দেখে লিও সত্যিই খুব দুঃখ পায়। এই প্রথমবার সে বুঝতে পারে টাকা রোজগার করা আর টাকা বাঁচিয়ে রাখা কতটা কঠিন। মন খারাপ কমানোর জন্য সে একবারে যায়। সেখানে তার দেখা হয় এক মহিলার সঙ্গে। ওই মহিলা আসলে সেই পরিবারের প্রতিবেশী যার শরীরে এখন লিও রয়েছে। সে বলে, আমার তোমাদের পরিবারটা খুব ভালো লাগে। তোমার স্বামী তোমাদের জন্য খুব পরিশ্রম করে, আর তুমিও তোমার পরিবারের জন্য অনেক কষ্ট করো। তোমরা সত্যিই আদর্শ পরিবার। এই কথাগুলো শুনে লিও খুব খুশি হয়ে যায়। জীবনে প্রথমবার সে অনুভব করে পরিবার গড়া কোনো কঠিন বিষয় নয়, বরং পরিবার গড়া আর পরিবারের সঙ্গে থাকা আসলে খুব সুন্দর। এমন অনুভূতি সে আগে কখনো পায়নি। বাড়ি ফিরে এসে সে দেখে তার মেয়ে একটা মেয়ের সঙ্গে ছিল। তারা একে অপরকে চুমু খাওয়ার ঠিক আগো মুহূর্তে সে অদ্ভুতভাবে তাদের মাঝখানে ঢুকে পড়ে। দুজনেই ভয় পেয়ে যায়। তার মেয়ে দৌড়ে পালাতে চায়, কারণ তার মনে হয় লিও তাকে মারবে। তখন সে বলে, দেখো, আমার এতে কোনো আপত্তি নেই, ও তোমার বন্ধু। আমি শুধু এটুকুই বলবো, এত তাড়াতাড়ি কারো খুব কাছাকাছি যাওয়ার দরকার নেই। মায়ের এমন বন্ধুসুলভ আচরণ দেখে তার মেয়ে খুব খুশি হয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয় নিজের সম্পর্ক নিয়ে যা কিছু হবে সবকিছু সে বন্ধুর মতো তার মাকে বলবে। সবাই খুশি মনে ঘরে ফিরে আসে। রাতে সে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেয়। এরপর একা দোলনায় বসে দোল খেতে খেতে আবার সেই অ্যাডমিনিস্ট্রেটর তার সঙ্গে দেখা করতে আসে। সে জিজ্ঞেস করে, তো বলো, নতুন এই জীবনটা কেমন লাগছে?